দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি। জাভেদ রাসিন, আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে। আপনাকে অনেক ধন্যবাদ। জাভেদ রাসিন, আমরা মূলত এখানে প্রতিদিন ঘটে যাওয়া সংবাদ নিয়ে আলোচনা করে আজকে আমরা আলাপ করব রাজনীতিতে যে আসলে মতপার্থক্যের একটি জায়গা তৈরি হয়েছে। আমরা ছাত্র জনতার আন্দোলনের পর 5ই আগস্টের পর অর্থাৎ ক্ষমতার পট পরিবর্তনের পর আমরা খুব করে আশা করেছিলাম যে ধরেন সকল রাজনৈতিক দল একটি জায়গায় এসে এই দেশ পরিচালনা করবে, সামনের দিকে আমরা এগিয়ে যাব। এখন যদি আমি এটি বলি, এনসিপির সাথে মূলত আপনি যে পিআর পদ্ধতি বলি বা আগামী রাজনীতি নিয়ে নির্বাচন কখন হবে সেটি নিয়ে আসলে বৃহত্তম যে রাজনৈতিক দল রয়েছে বিএনপি, তাদের সাথে এক ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে। আপনারা তো একসাথে আন্দোলন করেছিলেন, এখন এসে যখন সামনের দিকে যাচ্ছি, আমরা নির্বাচনের দিকে যাওয়ার কথা শুনতে পাচ্ছি, তখন কেন এই মতপার্থক্যের জায়গাটি সামনে আসলো, বা কেনই বা আপনার পিআর পদ্ধতি নিয়ে আপনাদের মধ্যে এত মতপার্থক্য রয়েছে? প্রথমে আপনাকে একটু সংশোধন করে দিতে চাই, এটা ছাত্র জনতার আন্দোলন না, এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এই শব্দটা একটু কেয়ারফুলি চুজ করা দরকার। আর দ্বিতীয় যে কথাটা আপনি বললেন সেটা হচ্ছে, হ্যাঁ, আন্দোলনে আমরা একসাথে ছিলাম, একটা ফেসিবাদ বিরোধী আন্দোলনে। শুধু তো বিএনপি না, এখানে মোটামুটি বাংলাদেশের ফেসিবাদের দোসর বাদে সব পক্ষই এখানে অংশ নিয়েছিল। বিশেষ করে জনগণ অভূতপূর্ব সাড়া দিয়ে রাস্তায় নেমে এসেছিল। কিন্তু আপনি যদি দেখেন সেই যে আন্দোলনটা, সেই আন্দোলনটা কি ভোটের আন্দোলন ছিল? সে আন্দোলন তো ভোটের আন্দোলন ছিল না, সেটা ছিল কিন্তু একটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন, যে কোটা ব্যবস্থা থেকে আন্দোলনের সূত্রপাত। কিন্তু পরবর্তীতে কিন্তু সেই আন্দোলনটা ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। এখন ফেসিবাদ জিনিসটা কোথা থেকে আসলো? আমরা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তো ফেসিবাদ শব্দটা যে আমরা বলছি বারবার, কিংবা বিগত সরকারকে আমরা ফেসিস্ট সরকার বলছি, এটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমরা কেন বলছি? এটা কারণ আমাদের ওই বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো যেটা রয়েছে, সেটার ভেতরে ফেসিবাদ কায়েম করার কিংবা ফেসিস্ট হয়ে ওঠার মতো যথেষ্ট উপাদান রয়েছে। এর মধ্যে যদি আমরা বলি, মোটা দাগে বলা যায় যে সংবিধানের কথা যদি আমরা বলি, সংবিধানে অনেক ধারা আছে, যেখানে অনেক অনুচ্ছেদ আছে, এবং যেখানে প্রধানমন্ত্রীকে একক ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে তিনি যে পরিমাণ ক্ষমতা ভোগ করেন, সেটা আসলে চেক অ্যান্ড ব্যালেন্সের কোনো উপায় নেই। তাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে, মানে নির্বাহী বিভাগকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে যে প্রতিষ্ঠানগুলো, যে ইনস্টিটিউশনগুলো, সেগুলোর আবার কিন্তু নিয়োগ দেন প্রধানমন্ত্রী। যদিও সেগুলোর নিয়োগ রাষ্ট্রপতি দেন, কিন্তু রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে দেন, যে পরামর্শটা আসলে রাষ্ট্রপতির উপর বাইন্ডিং, মানে রাষ্ট্রপতি ওটা দিতেই হয়। তো মানে ওটা আসলে প্রধানমন্ত্রী নিয়োগটা দেন। এখন যে তাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে, তাকে নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রী। তো ওই চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা তখন ভেঙে যায়। আরেকটা হচ্ছে আপনার নির্বাচন কাঠামো। নির্বাচনটা হচ্ছে, আমরা যদি বলি যে গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক কাঠামোতে 5 বছর পর পর বা 4 বছর যে মেয়াদেই হোক, সেই মেয়াদে জনগণকে কিন্তু একটা রায় দেওয়ার সুযোগ দেওয়া হয়, যে আমরা কাকে আপনি চুজ করবেন পরবর্তী সময়ের জন্য, পরবর্তী মেয়াদের জন্য। কিন্তু সেই ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে নিজেরা নিজেদের মতন করে নির্বাচন করে ক্ষমতায় থেকে যাওয়ার যে ট্রেন্ড বা যে টেন্ডেন্সি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে, সেটা থেকে আসলে পুরো নির্বাচন ব্যবস্থাটা ভেঙে দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থাটা যখন ভেঙে দেওয়া হয়, তখন তার জনগণের মত প্রকাশের স্বাধীনতাটা থাকে না। যখন জনগণ আর ওই স্বাধীনভাবে মতটা দিতে পারে না, তখনই কিন্তু ওই ফেসিবাদ কায়েম হয়। তো এখানে আমাদের যে আন্দোলনটা ছিল, সে আন্দোলন কিন্তু ভোটের আন্দোলন ছিল না। আমরা কিন্তু সরকারকে বলি নাই যে আমাদের ভোট দেওয়ার অধিকার দেন। আমরা আন্দোলনটা করেছিলাম পুরো সিস্টেমটার বিরুদ্ধেই। এই যে ফেসিবাদী কাঠামোটা রয়েছে সংবিধানের মধ্যে, সেই কাঠামোর বিরুদ্ধে আসলে আমাদের আন্দোলনটা ছিল। এবং এখনো আমাদের মূল, যদি আমরা বলি যে আমাদের আন্দোলন যদি অব্যাহত আছে, আমাদের সব কথা অব্যাহত আছে, সেখানে আমরা আমাদের আহ্বায়ক থেকে শুরু করে আমাদের দলের সবাই বলছেন যে মৌলিক সংস্কার হতে হবে। আমাদের যে রাষ্ট্রের কাঠামো আছে, সেখানে মৌলিক সংস্কার না হলে আসলে আদতে শুধু একটা নির্বাচন দিয়ে তার কিছুই হবে না। কারণ যে কাঠামোটা রয়ে গেছে আগে, সেই কাঠামোটা আবার ফিরে আসবে। তো আগে হয়তো একজন প্রধানমন্ত্রী ছিলেন, এখন আরেকজন প্রধানমন্ত্রী হবেন, একই কথা, কিন্তু সেই প্রধানমন্ত্রী তো নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করবেন। তিনি তো আবার সেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ দেবেন। সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছিল রাষ্ট্রের নির্বাহীকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য, জবাবদিহিতার আওতায় আনার জন্য, সেগুলো তখন দেখা যায় যে এই নির্বাহী বিভাগের আজ্ঞাবহ হয়ে যায়। একই সাথে আমরা যদি দেখি বিচার বিভাগের কথা, বিচার বিভাগকে এমনভাবে পলিটিসাইজ করা হয়েছে বিগত প্রায় 30-35 বছর ধরে দলীয় নিয়োগের মাধ্যমে বিচারপতিদের, সেখানে কোনো মানদণ্ড অনুসরণ করা হয় নাই। শুধুমাত্র দলীয় মতদর্শের যে লোকগুলোকে, তাদেরকেই নিয়োগ দেওয়া হয়েছে। ফলে বিচারকদেরকে ব্যবহার করে
বিরোধী মতকে দমন করার যে চেষ্টা, সেটা কিন্তু আমরা বিগত বিভিন্ন সময়ে দেখেছি। তো আমাদের কথাটা হচ্ছে এই মৌলিক সংস্কারের জায়গাটায় পরিবর্তন আনতে হবে। এখন মৌলিক সংস্কারের জায়গায় আমরা প্রথমেই যেটা বললাম যে আমাদের যে ফেসিবাদী কাঠামোটা রয়েছে সেই কাঠামোটাকে ভেঙে ফেলতে হবে। এখন সেই কাঠামোটা ভেঙে ফেলতে গিয়েই আসলে আপনি যে রাজনৈতিক দলের কথা বললেন তাদের সাথে আমাদের মত পার্থক্য দেখা দিচ্ছে। তারা চাচ্ছে সেই আগের কাঠামোটাকে বহাল রাখতে, কারণ তারা ভাবছে তারা হয়তো সামনে ক্ষমতায় আসবে, এসে তারা সেই নিরঙ্কুশ ক্ষমতাটা ভোগ করতে চায়। কিন্তু ছাত্র জনতা যে অভ্যুত্থানের মাধ্যমে রক্ত দিয়ে যে আমরা নতুন দ্বিতীয় স্বাধীনতার কথা আমরা বলছি, সেটা তো শুধুমাত্র একটা দলকে বদলে আরেকটা দলকে আনার জন্য রক্তটা দেওয়া হয় নাই। সেটা কিন্তু রক্তটা দেওয়া হয়েছিলই এই আমূল পরিবর্তন আনার জন্য। এবং সেই পরিবর্তন আনার জন্য আমরা মৌলিক সংস্কারের কথা বলছি। সেখানে কিছু কিছু দল তাদের মতন করে তারা সেই আগের কাঠামোটা বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে। আপনারা তো বলছেন যে সংস্কার আগে পরে নির্বাচন, কিন্তু আপনি যে দলটা নিয়ে আমরা আলাপ করছিলাম তারা বলছিলেন যে আসলে নির্বাচন অর্থাৎ এপ্রিল বা ফেব্রুয়ারিতে হতে হবে, এমন তো আমরা শুনতেই পেয়েছিলাম এটা কি। তো তাহলে কি সংস্কার যেহেতু মতৈক্যের জায়গায় আপনারা পৌঁছাতে পারছেন না, তাহলে সামনে আগামী নির্বাচনে কি কোনো শঙ্কা আসবে কিনা বা মনে হচ্ছে কিনা কোনো শঙ্কা তৈরি হবে? যেহেতু আপনারা চাচ্ছেন আগে মৌলিক সংস্কারগুলো হতে হবে, আরেকটি পক্ষ বলছেন আগে নির্বাচন সংস্কারও চলবে, এটা যেহেতু চলমান প্রক্রিয়া, নির্বাচন হওয়ার পরও সেই সংস্কারটি চলতে পারে, তাহলে এখানে কোনো শঙ্কা তৈরি হয় না, দেখেন এখানে আমাদের দলের পক্ষ থেকে একটা কথা স্পষ্ট করে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছে নির্বাচনের জন্য, আমরা সেই টাইমলাইনকে কিন্তু স্বাগত জানিয়েছি। কিন্তু আমাদের একটা কথা হচ্ছে এই মৌলিক সংস্কারটা হতে হবে এবং বিগত ফেসিবাদী সরকারের যে যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে গুলি চালিয়েছে, তারা মানবতা বিরোধী যে অপরাধ করেছে সেই অপরাধের বিচার কার্যক্রম দৃশ্যমান হতে হবে। আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা এই দুটো দাবি জানিয়েছি। এখন যেটা আমি আপনাকে একটু আগে বললাম যে মৌলিক সংস্কার না হলে কিন্তু কিছু সমস্যা থেকে যাচ্ছে। আমরা যে সমস্যা আগে দেখেছি সেই সমস্যাটা কিন্তু রয়েই যাচ্ছে, সমস্যা তো আর পরিবর্তন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে আগে মৌলিক সংস্কার। আমরা কিন্তু বলছি না যে আপনি সব কিছু সমাধান করে ফেলেন, কিন্তু রাষ্ট্রের যে মৌলিক যে বিষয়গুলো, যে বিষয়গুলো আসলে একটা ফেসিবাদী ব্যবস্থা কায়েম করে, সেই ব্যবস্থাগুলোকে আসলে পরিবর্তন করতে হবে। এবং সেটার জন্যই ঐকমত্য কমিশনে আপনি জানেন যে এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈঠক চলছে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসছি, তাদের সাথে কথা বলছি। এই জায়গাটায় আসলে আমার মনে হয় যে যদি রাজনৈতিক দলগুলো এসে যায়, নির্বাচন এটার জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু সেটাই তো হচ্ছে না, যেটা ঐক্যমত্য কমিশন থেকে বলা হচ্ছে। আপনারা শুধু যেমন প্রধান বিচারপতি নিয়োগ, তারপর হচ্ছে প্রধানমন্ত্রীর 2 মেয়াদ করা, তাও বিএনপি শর্ত সাপেক্ষে সেখানে রাজি হয়েছে। আরও আপনারা যে মেজর জায়গাগুলোর কথা বলছেন, সেখানে তো মতৈক্যের জায়গা আপনারা পৌঁছাতে পারছেন না। তাহলে যে মতৈক্যের জায়গা যদি পৌঁছাতে নাই বা পারেন, তাহলে সংস্কারের কথা বারবারই বলছেন, সেই সংস্কার কি আদৌ হবে বলে আপনাদের মনে হয়? না, দেখুন সংস্কার তো জনগণ চাচ্ছে, এটা জনগণের চাওয়া। জনগণ রাজপথে নেমে এসে যে অভ্যুত্থানের মাধ্যমে ম্যান্ডেটটা দিয়েছে, সেটা কিন্তু জনগণ চাইছে। এটা কিন্তু আমরা শুধুমাত্র আমরা রাজনৈতিক দল হিসেবে চাচ্ছি না। জনগণ কিন্তু দেখছে যে ঐকমত্য কমিশনের যে মিটিংটা হচ্ছে, মিটিংগুলো যে দ্বিতীয় দফার বৈঠক চলছে, সেটা কিন্তু লাইভ সম্প্রচার করা হচ্ছে। সেখানে জনগণ দেখছে, জনগণ কিন্তু তাদের মতামত দিচ্ছে বিভিন্ন ফোরামে, বিভিন্ন জায়গায়। জনগণ কিন্তু জানে কে সংস্কারের পক্ষে, কোন সংস্কারের পক্ষে অবস্থান নিচ্ছে। এবং রাজনৈতিক দলগুলোকে কিন্তু আসলে শেষ পর্যন্ত জনগণের কাছেই যেতে হবে। আপনি যদি নির্বাচনের কথা বলেন, নির্বাচন তো জনগণই ভোট দিবে। তো আমার ধারণা যে যে দলগুলো এখনো এই মতপার্থক্যের জায়গায় আছে, তারা জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে একটা ঐকমত্যে পৌঁছাতে পারবে বলে আমার বিশ্বাস। জাভেদ রাসিন, আমরা মতপার্থক্যের জায়গাটির কথাই বলছিলাম এতক্ষণ ধরে। আপনাদের সাথে আরও একটি যে বেসিক জায়গায় কথা চলছে বা হচ্ছে, যেটি হচ্ছে আপনার জুলাই সনদ নিয়ে, জুলাই ঘোষণাপত্র নিয়ে। তো এটি তো আসলে 9 মাস পার হয়ে গেল, এক জায়গায় এসে তো এই ঘোষণাপত্রটি প্রথমত আপনারা জুলাই মাসে দেবেন এমন একটি কথা ছিল, বা সরকারের তরফ থেকে দেওয়া হবে এমনও আমরা কথা শুনেছি। নানা সময় নানা ধরনের কথা শুনেছে। এখন আপনাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী মাসে হচ্ছে জুলাই ঘোষণাপত্রটি আসলে দেয়া হবে। তো এককভাবে যখন শুধুমাত্র এনসিপি দিবে, এটি আসলে গ্রহণযোগ্যতা কতটুকু হবে? কেনই বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আপনার মতৈক্যে পৌঁছে এই ঘোষণাপত্রটি আসলে দিতে পারেননি? দেখুন, আমাদের কিন্তু গত বছর 31শে ডিসেম্বর, যদি আপনার স্মরণ থাকে, আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল, তখন তো আর জাতীয় নাগরিক পার্টির অস্তিত্ব ছিল না। তখন কিন্তু এই ছাত্র জনতার যে পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেহেতু তাদের নেতৃত্বে অভ্যুত্থানটি হয়েছিল, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু ঘোষণা দিয়েছিল তারা ঘোষণাপত্র প্রদান করবে। তখন বিভিন্ন রাজনৈতিক মহল থেকে চাপের কারণেই হোক বা বিভিন্ন কারণেই হোক, সরকার থেকে একটা কথা বলা হলো যে তারা ঘোষণাপত্র দিবেন, ঘোষণাপত্রটা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।
তখন ছাত্র জনতা তখন সেটা মেনে নিয়ে তখন তারা ফিরে গেল এবং তারা ভেবেছিল সরকার হয়তো খুব অল্প সময়ের মধ্যে সব রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে তারা ঘোষণাপত্রটি প্রদান করবে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে একটা দীর্ঘ সময় সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি। এরপর যখন এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধের দাবিতে যখন আবার আন্দোলন শুরু হলো, তখন আবার ঘোষণাপত্রের কথাটি সামনে চলে এলো। এবং আপনি স্মরণে থাকবে আপনার, যেদিন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সেদিন কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা দেওয়া হলো যে তারা পরবর্তী 30 কার্যদিবসের মধ্যে ঘোষণাপত্র প্রদান করবে। সেই 30 কার্যদিবসও কিন্তু ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে। এখন এক্ষেত্রে একটি আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে এবং আন্দোলনে নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে এনসিপির পক্ষ থেকে নয়, আমরা বলতে চাই যে এক দফার যে ঘোষক আমাদের জনাব নাহিদ ইসলাম, যার নেতৃত্বে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি হয়েছিল, তিনি আসলে ঘোষণাটি দিবেন। এখন এটা এনসিপির পক্ষ থেকে দেয়া হবে বিষয়টি এরকম না। আমরা এনসিপির সাথে সাথে যতগুলো রাজনৈতিক দল আছে, যতগুলো রাজনৈতিক দলের বাইরেও যে বিশাল জনগোষ্ঠী আছে, তাদের সাথেও আমরা যোগাযোগ করছি, কথা বলছি, তাদেরকে একসাথে নিয়েই আমরা ঘোষণাপত্রটি দিতে চাই। কিন্তু আমরা এক্ষেত্রে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে আমরা সরকারের উপর নির্ভর থাকতে চাই না, কারণ সরকার ইতোমধ্যে 2 বার তার ঘোষণা কিন্তু সে রাখতে পারেনি। তো এক্ষেত্রে আমরা আন্দোলনের সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়েই আন্দোলনের এক দফার ঘোষক হিসেবে জনাব নাহিদ ইসলাম এই জুলাই ঘোষণাপত্রটি পাঠ করবেন। আরেকটি ব্যাপার, আপনারা তো ধরেন আন্দোলন করেছেন ফ্যাসিস্ট কাঠামোটিকে ভাঙার জন্য। একটি দল হচ্ছে লম্বা সময় ধরে ক্ষমতায় ছিল, যেটা ক্ষমতার অপব্যবহার করে বা শাসন কায়েম করে, সেটিকে ভাঙার জন্যই। আরেকটি বেটার হচ্ছে আপনার শাসন ব্যবস্থা বা বেটার কিছু দেওয়ার জন্যই তো এই আন্দোলনটি হয়েছিল। তাহলে এখন আসলে পরিস্থিতি কীরকম মনে হচ্ছে? এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার তো আপনাদের চয়েসেরই বলা যাবে, দেশের জনগণের চয়েসেরই বলা যায়, যেহেতু একটি কাঠামো ভেঙে আরেকটি নতুন একটি আসে। এখন কি মনে হচ্ছে, আমরা কি সেই সুফলটা একটু একটু করে ভোগ করতে শুরু করেছি, নাকি আবার জনগণ বলতে শুরু করবে যে একটি কথা প্রায় প্রচলিত, আগে ভালো ছিলাম, এরকম কোনো কিছু হবে কিনা? দেখেন, কাঠামোটা কিন্তু ভেঙে যায়নি, কাঠামো কিন্তু রয়ে গিয়েছে। যেটা আমি একটু আগেও বললাম যে আমাদের সেই সংবিধান তো রয়ে গিয়েছে। সংবিধানের মধ্যে যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো আসলে ফ্যাসিবাদ বা একনায়কতন্ত্র কায়েম করতে সাহায্য করে, সেটা তো রয়ে গিয়েছে, সেটা তো এখনো আমরা ভাঙতে পারিনি। তো সেটা ভাঙতে না পারলে এই আন্দোলনের সুফল ভোগ করা নিয়ে আমার নিজেরও একটু সন্দিহান আছি আমি, বা আমাদের দলের যারা, সেই সাথে জনগণও এটা নিয়ে আসলে চিন্তিত। সেই ক্ষেত্রে আমরা দল হিসেবে একটা অবস্থান নিয়েছি যে আগে মৌলিক সংস্কার হতে হবে। মৌলিক সংস্কার হয়ে এই সংবিধানের যে ফ্যাসিবাদ হয়ে ওঠার বা একনায়ক হয়ে ওঠার যে আপনার সিস্টেমগুলো রয়েছে, সেটাকে ভেঙে ফেললেই আমার মনে হয় যে জনগণ এই প্রকৃত আমরা যে গণতন্ত্রের কথা বলে আসছি, গণতান্ত্রিক কাঠামোর কথা বলে আসছি, যেটা আসলে 90-এর পরে হওয়ার কথা ছিল, কিন্তু সেই সুফল কিন্তু জনগণ পায়নি। সেই সুফল আশা করি যদি মৌলিক সংস্কারগুলো হয় এবং মৌলিক সংস্কারের মাধ্যমে যদি আমরা আসলে সিস্টেমটার পরিবর্তন আনতে পারি, জনগণের সুফল ভোগ করবে বলে আমার বিশ্বাস। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনারা উচ্চকক্ষে হচ্ছে সংখ্যানুপাতিক হচ্ছে ভোট চান, বা সেটি আসলে এই ব্যাপারটি সিদ্ধ তো আপনাদের এক জায়গায় পৌঁছাননি আপনারা। বিএনপি নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছে যে আসলে কেন উচ্চকক্ষে তারা হচ্ছে আসলে সংখ্যানুপাতিক পদ্ধতিটি চায় না, আপনাদের তরফ থেকে কেন এটি চাওয়া হচ্ছে? আচ্ছা দেখুন, এখানে আমাদের যে বিদ্যমান যদি আমরা ব্যবস্থাটা দেখি, সেখানে আমাদের জাতীয় সংসদ তো একটা কক্ষই, এক কক্ষ। তো এটাকে আসলে নিম্নকক্ষ বলার উপায় নেই, যেহেতু এক কক্ষ বিশিষ্ট আমাদের সংসদ। এখানে আমাদের যেটা এফপিটিপি, যেটা ফার্স্ট পাস দ্য পোস্ট যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমে আমাদের কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন। এখানে আসলে কত পার্সেন্ট কাস্টিং ভোট পড়লো সেটার কিন্তু কোনো মানদণ্ড নাই। সেটা যদি আপনার 10% পরে, ওই 10%-এর মধ্যেই যে সর্বোচ্চ ভোট পাবে সেই কিন্তু ওই এলাকার সংসদ সদস্য হয়ে যাচ্ছে। তাহলে আমার যে একটা বিশাল জনগোষ্ঠী, আমি হিসাব করে দেখেছি এটা, এবং আমি ঐকমত্য কমিশনেও বলেছি যে বাংলাদেশে এখন পর্যন্ত 2008 সালে আওয়ামী লীগ সর্বোচ্চ 48.5% ভোট পেয়েছিল। এটাই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে যদি আমরা দেখি 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন তৎকালীন যে জোট সরকার, বিএনপি তখন 32.5% ভোট পেয়েছিল, এবং বিএনপি 32.5% ভোট পেয়ে তারা কিন্তু সংবিধান সংশোধন করে ফেলেছিল। এখন এখানে যে বাকি 70% জনগণ, যাদের রায় কিন্তু প্রতিফলিত হয়নি, কিন্তু এই যে বিশাল সংখ্যক জনগোষ্ঠীর রায় প্রতিফলিত না হওয়ার পরেও একটা দল এসে তাদের মতন করে সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রকে একটা হুমকির মুখে ফেলে দিচ্ছে। আপনি জানেন যে সেই যে চতুর্দশ সংশোধনীর পরেই সেই লগি বৈঠার আন্দোলন, এবং তারপরে 1/11, তারপরে আওয়ামী লীগের আসা, এবং একটা ফ্যাসিবাদী কাঠামো, শাসন ব্যবস্থা দীর্ঘদিন। তো এই ক্ষেত্রে আমাদের একটা দাবি ছিল যে
জনগণের ভোটটা যেন কাজে লাগে, একটা ভোটও যেন সেটা আমাদের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন সেটার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, সবচেয়ে বড় যে পদ্ধতিটা সেটা হচ্ছে পিআর সিস্টেম যদি আমরা বলি, বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এখন এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে আপনার যত পার্সেন্ট যে দল ভোট পাবে সে তত সংখ্যক আসন সে লাভ করবে। এখন এক্ষেত্রে আমি আপনাকে যেটা বললাম, বাংলাদেশের ইতিহাসে কেউ কিন্তু 50% ভোটও এখন পর্যন্ত পায়নি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বিএনপি সহ বাকি দলগুলো যারা এটার বিরোধিতা করছে তারা বলছে যে সরকার স্থিতিশীল হবে না। পিআর পদ্ধতি নিয়ে কথা বলছিলাম যে আপনারা তার পক্ষে আছেন, কিন্তু দলগুলো হচ্ছে অনেকগুলো দল তার বিরোধিতা করছেন। আপনি যেটি বলছেন যে আসলে জনগণের যে আকাঙ্ক্ষা যে ভোট, সেটার প্রতিফলন আসলে হয় না, এটি তো মূল কথা। জি, তো সেই ক্ষেত্রে আমাদের দলের থেকে যে অবস্থানটা, নিম্নকক্ষে যদি পিআর পদ্ধতি চালু হয় তাহলে হয়তো সেই ক্ষেত্রে সরকার খুব স্থিতিশীল অবস্থায় থাকবে না, দেশ পরিচালনা করতে হয়তো বিভিন্ন সময় বাধার মুখোমুখি হবে। আমরা সেই ক্ষেত্রে সরকারের স্থিতিশীলতা চাই, কিন্তু আমরা আবার একই সাথে যেটা আমরা বলছি যে 30%, 35%, 40% ভোট পেয়ে সংবিধান সংশোধন করে ফেলছে, মেজর চেঞ্জ করে ফেলছে, সেই জায়গাটাকে আমরা সীমিত করতে চাই বা আমরা নিয়ন্ত্রিত করতে চাই। সেই নিয়ন্ত্রণ করার জায়গাটা থেকে আসলে আমাদের উচ্চকক্ষের ধারণা নিয়ে আসা, এবং উচ্চকক্ষে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ধারণাটা আমরা উত্থাপন করেছি, যাতে করে কোনো সরকার যাতে একটা অল্প সংখ্যক পার্সেন্টেজ ভোট পেয়েও সংবিধান সংশোধন করে ফেলতে না পারে তাদের ইচ্ছে মতো। সংবিধান সংশোধন করতে হলে অবশ্যই এখানে জনগণের ইচ্ছেকেই প্রাধান্য দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের দাবিটা হচ্ছে নিম্নকক্ষে না, নিম্নকক্ষে এখন যে এফপিটিপি সিস্টেম আছে সেটাই থাকুক, কিন্তু উচ্চকক্ষে অবশ্যই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ভোটের সংখ্যানুপাতিক আসন পদ্ধতি হতে হবে। কিন্তু এখানে বিএনপি সহ গুটি কয়েক সমমনা দল যে কথাগুলো বলছে যে তারা উচ্চকক্ষ চান, কিন্তু সেই উচ্চকক্ষটা তারা চান নিচের যে আপনার নিম্নকক্ষের যে আসনের অনুপাতে তারা চান। এখন নিম্নকক্ষে যে আসনের অনুপাত আছে সেই আসনের অনুপাতে তো উচ্চকক্ষে একই হবে। নিম্নকক্ষে যদি কারো 2/3 থাকে, উচ্চকক্ষেও তার 2/3 আসন থাকবে। তো এটা তো আসলে কোনো আমূল পরিবর্তন হচ্ছে না, এটা বরঞ্চ আমার রাষ্ট্রের ব্যয় বাড়ছে, এটাকে আসলে একটা সাদা হাতির মতন আমরা তখন বলতে পারি, এরকম হয়ে যাবে। কিন্তু যদি উচ্চকক্ষকে আসলেই কার্যকর করতে হয় তাহলে উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এটা লাগবেই। জাবেদ, আরেকটি প্রসঙ্গে যাই, আপনি অন্য প্রসঙ্গে এবার একটু, আগামী নির্বাচন তো ফেব্রুয়ারিতে হোক কিংবা এপ্রিল হোক, কোনো এক সময় নির্বাচন নিশ্চয় হবে, সেটি তো আমরা সবাই প্রত্যাশা করি। এনসিপির আসলে প্রস্তুতি কেমন? তারা আসলে কিভাবে নির্বাচন করবে? এককভাবে নির্বাচন করবে নাকি কারোর সাথে আসলে জোট গঠন করার কোনো সম্ভাবনা আছে? দেখুন, আমি তো প্রথমে একটা কথা বললাম যে আমাদের নির্বাচন এই নিয়ে আমরা এখন ভাবছি না। আমাদের প্রথম টার্গেটটাই হচ্ছে মৌলিক সংস্কার আগে হতে হবে, সেই সাথে আমরা সংগঠনকে শক্তিশালী করতে চাই। আমরা সারা বাংলাদেশে এনসিপির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আপনার ভাবছেন না, একটা প্রস্তুতি তো দরকার পড়ে, আপনাদেরকে কি সেই প্রস্তুতিটাই আমি যেটা বললাম যে সেটা হচ্ছে সাংগঠনিক ভিত্তি। যেটা যদি আমরা বলি, একটা সংগঠন শক্তিশালী না হলে আসলে নির্বাচনে গিয়ে খুব বেশি লাভ হয় না। সেই জায়গা থেকে যদি আপনি দেখেন যে আমাদের দলের পক্ষ থেকে জুলাই পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে কর্মসূচি, এর মাধ্যমে আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ তারা সারা বাংলাদেশ ভ্রমণ করবেন, সাধারণ মানুষের সাথে তারা মিশছেন। আপনারা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য গণমাধ্যমে দেখছেন, আপনারা অভূতপূর্ব সাড়া কিন্তু জনগণ দিচ্ছে আমাদের দিকে। তো এর মাধ্যমে আমরা বলতে চাই, এর ফলে জনগণ আমাদের সাথে আরও বেশি কানেক্টেড ফিল করবে। আমরা আমাদের সংগঠনকে একেবারে ইউনিয়ন থেকে আরও, যদি আমরা বলি ওয়ার্ড পর্যায়ে কিংবা ইউনিট পর্যায়ে আমরা নিয়ে যেতে সক্ষম হব, এবং তখন হয়তো আমরা নির্বাচন যদি হয়েও যায় আমাদের জন্য সেটা খুব বেশি একটা বাধার অবস্থা হয়ে দাঁড়াবে না। মানে কেমন প্রত্যাশা করেন যদি হোক? আমি আগে বলছিলাম ফেব্রুয়ারি কিংবা এপ্রিল, যখন নির্বাচন হোক, মানে তখন কি আপনারা আসলে তাৎক্ষণিক প্রস্তুতি নিতে পারবেন, নাকি হচ্ছে সক্ষম কিনা যে সব কটি আসনে হচ্ছে এনসিপি, আপনি যেহেতু বলছেন সাংগঠনিক কাঠামো আপনারা শক্তিশালী করার মাত্র চেষ্টা করছেন, যেহেতু নতুন একটি দল, সেই প্রশ্ন জাগতেই পারে। সে জায়গা থেকে আসলে আপনাদের এই শক্তি সামর্থ্য আছে কিনা সবগুলো? এখানে একটু বলে রাখি যে আমাদের এনসিপি হওয়ার আগে কিন্তু আমাদের দুটো প্ল্যাটফর্ম ছিল, একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের জাতীয় নাগরিক কমিটি যখন ছিল। জাতীয় নাগরিক কমিটি কিন্তু 400-র উপর উপজেলায় তারা কমিটি দিয়ে ফেলেছিল, এবং সেই কমিটিটাই কিন্তু আমাদের যে এনসিপির মূল ভিত্তি। এবং আপনারা দেখে থাকবেন যে গত 22 তারিখ যে আমাদের নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য আমরা আবেদন করলাম, সেখানেও কিন্তু আমরা 150-র উপরে উপজেলার কমিটি কিন্তু আমরা জমা দিয়েছি। সাংগঠনিকভাবে আমাদের সেই কাঠামোটা আছে, আমাদের সেই শক্তিশালী অবস্থান আছে, কিন্তু আমরা যেটা বলেছি, আমরা জনগণের কাছে যেতে চাই, জনগণ যাতে আমাদের সাথে কানেক্টেড ফিল করে, সেই জন্য জনগণের কথা শুনতে চাই। জনগণ তখন ডিসাইড করবে যে আমাদেরকে তারা গ্রহণ করবে কি করবে না।
এবং আমরা যে এখন সাংগঠনিক অবস্থায় আছি, আমরা জনগণ যদি আমাদের সাথে কানেক্টেড থাকে, জনগণ যদি চায়, আমাদের এটা খুব অল্প সময়ের মধ্যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে নিতে পারবো। মানে আপনারা বলছেন যে আপনাদের সেই সক্ষমতা আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, মানে জোট হওয়ার কোনো সম্ভাবনা কি আছে, নাকি তখন পরিস্থিতি বিবেচনা আপনারা সিদ্ধান্ত সেটা তো নেবেন? পরিস্থিতির বিবেচনার সিদ্ধান্ত, বাট আমরা এখন পর্যন্ত একক রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে চাই। বাংলাদেশে আমরা মধ্যমপন্থী রাজনীতি হিসেবে ভবিষ্যতে বাংলাদেশের যে আমাদের এই বঙ্গীয় বদ্বীপ আছে, সেই বদ্বীপে বাংলাদেশপন্থী রাজনীতি করে যেতে চাই, এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমরা জনগণের সমর্থন চাই। জনগণ সমর্থন করলে আমরা এই রাজনীতি নিয়েই সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। জাভেদ রাসিন, আমাদের সাথে সংবাদ বিশ্লেষণে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমরা শেষ করতে হচ্ছে একেবারে শেষ পর্যায়ে। দর্শক, বাংলাদেশের গণতন্ত্র আরো উত্তরোত্তর সাফল্য কামনা করব, সমৃদ্ধির দিকে যাবে সেই কামনা রেখে আজকের মতো সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।